আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস সালগুলোতে আসা কিছু অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্তমূলক প্রশ্ন, যেটা আমরা বলি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করা। দেখো এখানে তোমাদের জন্য আমরা বিগত সালে বোর্ডে আসা কতগুলো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর বরাদ্দ আছে আমাদের যে প্রশ্নগুলোর জন্য। এটা তুমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্যও পড়তে পারো, অথবা আমাদের সৃজনশীলে যে খ নাম্বার প্রশ্নটা আসে ওখানেও কিন্তু 2 নাম্বার বরাদ্দ, তাই না? ওইটার জন্য কিন্তু তুমি মানে একবারে পড়ার মাধ্যমে তোমার 2টা কাজ হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নগুলো আলোচনা করা এটা আমাদের একটা পার্ট। এছাড়াও আমাদের প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমাদের জন্য, এমসিকিউগুলো সমাধান করে দেওয়া আছে, বেসিক করে দেওয়া আছে। এছাড়াও রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন, যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমি মনে করি। দেখো আমাদের এই বইটা কিন্তু বাংলাদেশে প্রথম একটা ডিজিটাল বই, যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ। এর জন্য তোমাকে কোনো আলাদা পেমেন্ট করে কোনো কোর্সে ভর্তি হওয়া লাগতেছে না। তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে দেখো এখানে সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নগুলো আলোচনা করবে, যার মাধ্যমে তোমার ওই প্রশ্ন যে কোনো ডাউট থাকলে ওটা সলভ হয়ে যাবে, অথবা তুমি মানে আরেকটু বেশি ইনফরমেশন বা আরেকটু সহজভাবে বুঝতে পারবে বলে আমি আশা করি। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এটা তোমার বায়োলজির ভয়টাকে জয় করে তোমার জন্য বায়োলজির একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির সহায়ক হবে বলে আমি মনে করি। যারা ইতিমধ্যে আমাদের বইটি সংগ্রহ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সংগ্রহ করোনি তাড়াতাড়ি আমাদের বইটা সংগ্রহ করে নাও। তাহলে চলো আমরা এরকম কিছু অনুধাবনমূলক প্রশ্ন আজকে আলোচনা করি। এই জায়গায় দেখো সবার প্রথমে প্রশ্নটা কি বলছে, যে বংশগতি বলতে কি বোঝো? বংশগতি বলতে কি বোঝায়? বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া, বংশগতি একটা প্রক্রিয়ার নাম। দেখো এই যে প্রক্রিয়া, একটা প্রক্রিয়া। এখন জীবের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, তোমার দৃশ্যমান অদৃশ্যমান বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। দৃশ্যমান বলতে তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ আমার কিছু বৈশিষ্ট্য, দেখো আমার চোখের বর্ণ হচ্ছে কালো, তারপরে আমার চুলের ধরন, আমার চুলের বর্ণ, আমার দেহের বর্ণ, তারপরে আমার উচ্চতা, এই যে বৈশিষ্ট্যগুলা এগুলো কিন্তু তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, তাহলে আমার দৃশ্যমান কিছু বৈশিষ্ট্য। আবার দেখতে পাচ্ছ না এরকমও কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন আমার আচার আচরণ। এই যে বৈশিষ্ট্যগুলা দৃশ্যমান অদৃশ্যমান যে কোনো বৈশিষ্ট্য হইতে পারে, এটা তোমার পিতামাতা থেকে কিন্তু সন্তান সন্ততিতে রিফ্লেক্ট হয়। তোমার বাবা মায়ের কিছু বৈশিষ্ট্য দেখবা তো পরবর্তীতে সন্তান সন্ততিতে হচ্ছে দেখা যায়। এরকম আমরা বলতে শুনি না, আরে মেয়েটা তার বাবার মতো হয়েছে, মেয়েটার এই কাজটা, তার এই গুণটা অথবা এই বৈশিষ্ট্যটা তার মায়ের সাথে মিলতেছে। তাহলে এই যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির কাছে আসলো, এছাড়াও পিতামাতার পরে মানে জেনারেশন যত যাইতে থাকবে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ধাপে ধাপে হচ্ছে সন্তান সন্ততি, এর পরের প্রজন্ম, এভাবে প্রজন্মে হচ্ছে সঞ্চারিত হইতে থাকবে। তাহলে আমরা এই যে বংশগতির প্রক্রিয়াটা এটাকে সাজায় কিভাবে লিখতে পারবো? দেখো জীবের বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন বৈশিষ্ট্য বলতে দৃশ্যমান অদৃশ্যমান যে কোনো অনেক অনেক বৈশিষ্ট্য হইতে পারে। এই বৈশিষ্ট্যগুলা নিয়ন্ত্রণকারী জিন সমূহ, মানে জিনের মাধ্যমেই তো বৈশিষ্ট্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাই না? তাহলে এই যে জিনগুলা প্রজননের মাধ্যমে, আমরা জানি প্রজন্ম বা এক স্টেপ থেকে আরেক স্টেপ হয় কিভাবে? প্রজননের মাধ্যমে। তাহলে প্রজননের মাধ্যমে পিতামাতা থেকে বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়াটা, এই যে প্রক্রিয়া এটাকে কি বলবো? বংশগতি বলবো। তাহলে সন্তান সন্ততির দেহে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে বংশগতি। এখানে আরো কি হয় দেখো তো, এই যে পিতামাতার বিশেষ লক্ষণগুলো এগুলো নির্ভুলভাবে সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে বংশধরদের মধ্যে পিতামাতার লক্ষণগুলো অবিকল প্রতিরূপ দৃষ্ট হয় না, মানে একদম হুবহু না হইলেও কিছু কিছু বৈশিষ্ট্য তুমি রিফ্লেক্ট পাবা। এক্ষেত্রে এই দেখো বংশগতি যে একটা প্রক্রিয়া বললাম, আর বংশগতির এই যে প্রক্রিয়া নিয়ে যেখানে আলোচনা করা হয়, এটাও তুমি একটা ইনফরমেশন জেনে রাখতে পারো। এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যায় কি হয়? এই যে বংশগতি নিয়ে আলোচনা করা হয়। আমরা একদম বইয়ের প্রথম অধ্যায়ে কিন্তু তোমার জীববিজ্ঞানকে 2টা ভাগে ভাগ করছিলাম, তাই না? ভৌত আর ফলিত। ওখানে ভৌতর ভিতরে এই যে বংশগতিবিদ্যাটাকে ইনক্লুড করা হয়েছিল। এই যে এরকম দেখো, দেখো ভৌত জীববিজ্ঞানে আমাদের কি হয়? তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই যে তত্ত্বীয় বিষয় অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে অথবা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা, গবেষণা করা, সেক্ষেত্রে এই যে বংশগতি নিয়ে আলোচনা করা হয়, যেখানে ওইটাকে আমরা কি বলি? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জেনেটিক্স যে কথা, বংশগতিবিদ্যা সে কথা।
তাহলে দেখো, যদি তোমাকে এরকম কখনো প্রশ্ন করে, এখানে যেহেতু বংশগতি বলতে কি বোঝায় এরকম জিজ্ঞেস করছে, যদি এরকম কখনো প্রশ্ন করে যে বংশগতি বিদ্যা বলতে কি বোঝায় অথবা জেনেটিক্স বলতে কি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই, একই কনসেপ্ট। শুধুমাত্র বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া, আর এই প্রক্রিয়া নিয়ে যেখানে আলোচনা করা হবে ওইটা হচ্ছে তোমার বংশগতি বিদ্যা। তাহলে আমরা একসাথে দুইটা পড়া পড়ে ফেললাম। এরপরে দেখো কি বলছে, দেখো এরপরে 2 নম্বরে আমাদের কি বলছে, মেন্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন। মেন্ডেলকে, গ্রেগর জোহান মেন্ডেল যিনি, ওনাকে হচ্ছে আমরা বংশগতির জনক বলি। এখন কাউকে তুমি জনক কখন হচ্ছে স্বীকৃতি দিবা, যখন উনি হচ্ছে এই যে জিনিসটা বা এই বিষয়টার সূচনা করবে। সেক্ষেত্রে দেখো, গ্রেগর জোহান মেন্ডেল যিনি ছিল, উনি হচ্ছে বংশগতির যে একদম সূচনায়, অর্থাৎ বংশগতির যে আমাদের আলোচনাগুলা, মানে উনি যদিও মেইনলি হচ্ছে এগুলা প্রকাশ করে নাই এরকম, উনি একজন ধর্মযাজক ছিল। সেক্ষেত্রে উনি কি করতো, গ্রেগর জোহান মেন্ডেল উনি ধর্ম উপাসনা করতো, আর ফ্রি সময় কি করতো, ওনার একটা বাগান ছিল মটরশুটির বাগান, সেই বাগানে লম্বা মটরশুটি গাছের সাথে খাটো মটরশুটি গাছের হচ্ছে প্রজনন করাতো, মানে কৃত্রিম উপায়। উনি ফুলটা ছিঁড়ে নিয়ে এসে ওইখানে হচ্ছে যে পরাগরেণুর সংযোগ ঘটাইতো। তখন ফুল ছিঁড়ে আনাও লাগে না, তুমি হচ্ছে আঙুলের মাথায় হচ্ছে ফুলের উপর যদি এইভাবে ড্যাব ড্যাব করে দেখবা হচ্ছে আঙুলে ছোট ছোট কিছু গুঁড়া লেগে যায়, ওগুলো হচ্ছে তোমার পরাগরেণু। তাহলে ওই পরাগরেণুগুলো যায় হচ্ছে অন্য একটা খাটো উদ্ভিদের উপরে বা গর্ভমুণ্ডে ফালাইলা, তাহলে পরাগায়ন সম্পন্ন হইলো কৃত্রিম উপায়। তাহলে এরকম কাজগুলো উনি করতো। সেক্ষেত্রে তুমি তোমার কোনো প্রতিদিনের কাজগুলো তুমি ডায়েরিতে যেমন নোট ডাউন করো, তোমার আনন্দের কাজগুলো অথবা ভালো লাগার কিছু, যে মানে প্রতিদিনের যে বিষয়গুলো উনি যেগুলো করতো এগুলো উনি হচ্ছে নোট ডাউন করতো, যে আজকে আমি এরকম করলাম, একটা খাটো মটরশুটির সাথে লম্বা মটরশুটির প্রজনন ঘটাইলাম। তারপরে কিছুদিন পরে, 1 বছর পরে হচ্ছে ওই গাছটা থেকে ওই যে মানে প্রজনন ঘটানোর পরে ওখান থেকে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ পাবে, সেই উদ্ভিদটা কি লম্বা হইলো না খাটো হইলো, এগুলো হচ্ছে উনি গবেষণা করতো বা মানে দেখতো, ভালো লাগতো এই জন্য। তাহলে উনি ওগুলো নোট ডাউন করে রেখে দিয়েছিল। ওনার মৃত্যুর অনেক বছর পরে হচ্ছে এই ডায়েরিটা যখন খুঁজে পাইছিল, তখন দেখছে যে মানে এটা আরো আবিষ্কার হয়েছে, কিছু বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করে আবিষ্কার করতে পারছে। কিন্তু পরবর্তীতে ওরা যখন দেখলো যে আরে গ্রেগর জোহান মেন্ডেল আরো এত বছর আগে হচ্ছে এরকম গবেষণাটা করে দিয়ে গেছে, মানে এরকম একটু যে লম্বা মটরশুটি খাটো মটরশুটি, এরপরে হচ্ছে তোমার মটরশুটির যে মানে দানাগুলো, সেক্ষেত্রে গোল মটরশুটি হবে নাকি তোমার হচ্ছে কুঞ্চিত হবে, ফুলগুলো কি লাল হবে না সাদা হবে, তারপরে মিষ্টি মটরশুটি নাকি, মানে এরকম বিভিন্ন বৈশিষ্ট্যগুলো হচ্ছে উনি এরকম করে নোট ডাউন করে দিয়ে গেছে। যার ফলে ওনার সম্মানার্থে কি করছে, যে বংশগতির জনক হিসেবে গ্রেগর জোহান মেন্ডেলকে হচ্ছে স্বীকৃতি দিছে। তাহলে মেন্ডেলের প্রদত্ত যে জিন তত্ত্বগুলো বর্তমানে বংশগতিবিদ্যার ভিত্তি হিসেবে কাজ করে, তাই মেন্ডেলকে আমরা কি বলবো, জিন তত্ত্বের জনক বলবো। এবার জিন তত্ত্বে মেন্ডেলের অবদান অপরিসীম। উনি হচ্ছে অস্ট্রিয়াবাসী একজন কি ছিল, ধর্মযাজক ছিল, যেটা আমি তোমাদেরকে বললাম যে ধর্মযাজক হওয়া সত্ত্বেও উনি হচ্ছে এই পরীক্ষা নিরীক্ষাগুলো মানে নিজের এমনি ভালো লাগতো যার জন্য করছে। কিন্তু পরবর্তীতে যখন গবেষণায় দেখা গেছে যে এই যে তথ্যগুলো উনি দিয়ে গেছে এগুলো হচ্ছে একদম সঠিক কতগুলো ইনফরমেশন, যার জন্য ওনাকে হচ্ছে জনক হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। উনি মটরশুটি গাছ নিয়ে কেন এরকম করছে, মটরশুটি গাছ নিয়ে করার একটা সুবিধা হচ্ছে এই মটরশুটি গাছ কিন্তু তোমার 1 বর্ষজীবী, অর্থাৎ 1 বছরের ভিতরেই ওটার ফুল ফল সবকিছু হচ্ছে আমরা পেয়ে যেতে পারি। তাহলে 1 বর্ষজীবী হওয়ার কারণে মটরশুটি গাছ নিয়ে ওনার গবেষণা করতে হচ্ছে সুবিধা হয়েছে। এরপরে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন, অথবা ক্রোমোজোমকে কেন বংশগতির ধারক ও বাহক বলা হয়। ধারক ও বাহক বলতে আমরা বুঝতে পারতেছি মানে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো ওগুলোকে ধারণ করে রাখবে, ধারণ করে বহন করবে, মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যাবে। তাহলে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয়, চলো আমরা এটার উত্তরে যদি দেখি, যে ক্রোমোজোম কি করে, মানুষের দৃশ্যমান অদৃশ্যমান সবগুলা বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ করে। এখন তোমার দৃশ্যমান কিছু বৈশিষ্ট্য, এই যে দেখো, দেখলেই বোঝা যাচ্ছে মানুষের চোখের রং, তুমি বাইরে থেকে তাকাইলে বুঝতে পারবা, চুলের প্রকৃতি, চামড়ার গঠন, তারপরে চুলের রং, তো তারপরে চামড়ার গঠন, আবার চামড়ার বর্ণ, এরকম, তারপরে তোমার উচ্চতা, বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা কে নিয়ন্ত্রণ করবে, তোমার এই যে ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হবে। ক্রোমোজোমকে এই জন্য হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়, অথবা ধারক ও বাহক, যেটাই তুমি বলো। এখন এই যে তাকাও, আমরা যে তোমাদের জন্য বোর্ড প্রশ্নটা অ্যানালাইসিস করে রাখছি, এখানে দেখো তুমি তাকাইলেই বুঝতে পারতেছো এই যে প্রশ্নটা এটা কতবার বোর্ডে রিপিট আসছে, তার মানে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। তাহলে এবার দেখো, বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ভিতরে অতি সূক্ষ্ম জিন থাকে যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোম এসব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন মাতা পিতা থেকে সন্তান সন্ততির দেহে নিয়ে যায়। এখন এই জায়গায় দেখো তো, কনসেপ্টটা এরকম হয় না, আমাদের নিউক্লিয়াসের ভিতরে আমি যদি এরকম একটা নিউক্লিয়াস আঁকি, ওই নিউক্লিয়াসের ভিতরে যে পেঁচানো সুতার মতো অংশগুলো আমরা দেখতে পাই না, ওগুলাকে কি বলে, নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার জালিকা। তাহলে এই যে রেটিকুলামগুলা,
এগুলা হচ্ছে পেঁচায় গিয়ে কি তৈরি করবে, তোমার ক্রোমোজোম তৈরি করবে। এখন একটা ক্রোমোজোমকে যদি আমি জুম করে এভাবে দেখতে যাই, ওটার ভিতরে মনে করো এই যে একটা বাহু, এই বাহুগুলোর ভিতরে তোমার এরকম ভাবে হচ্ছে ডিএনএ গুলো অবস্থান করবে। ওইটার ভিতরে আবার কি থাকবে, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট একটা জিন অবস্থান করবে। এই যে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে ধারণ করে। তাহলে এই যে নিউক্লিয়াস, কোষের ভিতর নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে আমাদের ডিএনএ, ডিএনএর ভিতর জিন, জিনের ভিতরে বৈশিষ্ট্য। তাহলে এই যে প্রসেসটা আমি বললাম, তাহলে দেখো এই বৈশিষ্ট্যগুলো আলটিমেটলি ধারণ করলো কে, এই যে ক্রোমোজোমের ভিতরে কিন্তু আছে, এটা আমরা বলতে পারি। তাহলে এই যে এইখানে যে আমাদের বললো ক্রোমোজোম হচ্ছে তোমার বংশগতির ধারক ও বাহক, তাহলে তুমি বুঝতেই পারতেছো ক্রোমোজোমের ভিতরে যেহেতু ডিএনএ আছে, ডিএনএ ভিতরে তোমার জিনগুলো অবস্থান করতেছে, জিনের ভিতরে তোমার বৈশিষ্ট্যগুলা, তাহলে ক্রোমোজোম আলটিমেট এটা কিন্তু ধারণ করতেছে। তাহলে আমরা ক্রোমোজোমকে কি বলতে পারি, ধারক আর বাহকও বলতে পারি। এবার দেখো ক্রোমোজোম এসব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিনগুলা, এগুলা মাতা পিতা থেকে সন্তান সন্ততি পর্যন্ত নিয়ে আসে ক্রোমোজোমের মাধ্যমে। হচ্ছে ওই যে আমরা জানি ক্রোমোজোম যখন হচ্ছে ওই যে এক সেট ক্রোমোজোম পিতা থেকে আসে, এক সেট ক্রোমোজোম মাতা থেকে আসে, এরপরে পুং যে গ্যামেটটা, অর্থাৎ গ্যামেটের ভিতর ক্রোমোজোমটা থাকে, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট যখন মিলিত হয় সেক্ষেত্রে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। নিষেকের মাধ্যমে তোমার জাইগোট গঠিত হয়। জাইগোটের ভিতর জাইগোট পরবর্তীতে বিভাজিত হয়ে তোমার হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি করে। তাহলে এই যে ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু তোমার জাইগোটে হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলো পৌঁছাইলো। তাহলে আমরা কি বলবো, এই যে তোমার বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে সঞ্চারিত হইলো কিভাবে, ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু। তাহলে ক্রোমোজোমকে আমরা বংশগতির ভৌত ভিত্তি বলতে পারি অথবা ধারক ও বাহক বলতে পারি। এরপর দেখো কি বলছে, যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের ব্যাখ্যা দাও। এখন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বিভিন্ন জিনিসকে আমরা বলতে পারি, ক্রোমোজোমও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ মানে বৈশিষ্ট্য ধারণ করতেছে। আবার ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে, ডিএনএটাও তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। এর ভিতরে আবার জিন আছে, ডিএনএর ভিতরে জিন, জিনের ভিতরে বৈশিষ্ট্যগুলা। তাহলে এই যে অনেকগুলাকেই হচ্ছে আমরা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে এরকম বলতে পারি। কিন্তু এখানে যেহেতু একক বলে দিছে, দেখো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক বলছে, তাহলে এককের ক্ষেত্রে কি হবে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একদম ক্ষুদ্র যে এককটা, অর্থাৎ তুমি এভাবে ধাপে ধাপে যদি যাইতে থাকো, এই যে এরকম একটু আগে যে এটা মাত্র লিখলাম যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন থাকবে, ক্রোমাটিনগুলো একসাথে মানে ক্রোমাটিন জালিকাগুলো মিলে গিয়ে কি হবে, ক্রোমোজোম গঠন করবে। ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএ ভিতরে যায় জিন, জিনের ভিতরে হচ্ছে এখন বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করলো কে, একদম শেষ পর্যন্ত আমাদের জিন পর্যন্ত এসে থামতে হয়েছে। তাহলে এই জিনটা হচ্ছে একক, মানে একদম একক বলতে আমরা একদম ক্ষুদ্রতম যেখান পর্যন্ত এসে থেমে যেতে পারি, মানে এর বেশি আর তুমি ভাঙতে পারলা না। তাহলে এখানে যেহেতু আমাদের একক বলছে, তাহলে এককটা কি হবে, জিন। তাহলে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক হচ্ছে জিন। এবার এই জিনটা কি কাজ করে আরেকটু বর্ণনা আমাদের দেওয়া লাগবে। এখানে দেখো জীবের সব দৃশ্যমান অদৃশ্যমান লক্ষণ, অর্থাৎ কনসেপ্ট কিন্তু তোমার একই হচ্ছে ঘুরে ফিরে, বংশগতি বিদ্যা, বংশগতি, তারপরে এই যে তোমার ক্রোমোজোমকে কেন বংশগতির ধারক ও বাহক বলা হয়, তারপরে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক, এই কনসেপ্টগুলো কিন্তু সব একই, শুধু একটু তোমার পার্থক্য যে এখানে একক বলছে যার জন্য আমরা জিনের বর্ণনাটা দিচ্ছি, ওই ভিতরের কথাগুলো তুমি সেমই দিবা। দেখো কি হইলো, দৃশ্যমান অদৃশ্যমান, তার মানে বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ যে বৈশিষ্ট্যগুলা, পিতামাতা থেকে যে বৈশিষ্ট্যগুলো তোমার ভিতর আসছে, যেগুলো তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, অর্থাৎ চুলের ধরন, চুলের বর্ণ, চোখের বর্ণ, তারপরে তোমার ত্বকের প্রকৃতি, চামড়ার বর্ণ, উচ্চতা, এই যে বাইরে থেকে দেখা যায় যে বৈশিষ্ট্যগুলা, এগুলা। আবার কিছু বৈশিষ্ট্য যেটা তোমার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। এই বৈশিষ্ট্যগুলা কিভাবে ধারণ আর নিয়ন্ত্রণ করে নিয়ে আসবে হচ্ছে এই জিনটা। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিনও কাজ করে, মানে একটা নির্দিষ্ট জিন একটা তোমার ওই নির্দিষ্ট বৈশিষ্ট্যটাই হচ্ছে বহন করে নিয়ে আসবে। এখন পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু তোমার হুবহু পরিবাহিত হয় না, মানে হুবহু বলতে পুরা সবগুলো বৈশিষ্ট্য তুমি একদম সেম ভাবে পাবা না, কিছু বৈশিষ্ট্য তোমার পিতা থেকে পাবা, কিছু মাতা থেকে পাবা, কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকবে, একদম হারিয়ে যাবে না বৈশিষ্ট্যগুলো। তোমার সন্তান সন্ততিতে এর পরবর্তী প্রজন্মে এভাবে স্টেপ বাই স্টেপ বৈশিষ্ট্যগুলো যাইতে থাকবে, কিন্তু হুবহু একদম পুরা সেম ডুপ্লিকেট কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে কারণ হচ্ছে জিনগুলা আমাদের যখন প্রজননের ক্ষেত্রে পিতা থেকে কিছু ক্রোমোজোম আসে, মাতা থেকে আসে এক সেট ক্রোমোজোম, তাহলে ওইখানে হচ্ছে কম্বিনেশন ঘটে যেহেতু, যার জন্য হচ্ছে দুইজনের বৈশিষ্ট্যই হচ্ছে আমরা খুঁজে পাই মানে পরবর্তী যে জীবটাতে। এরপরে কি বলছে দেখো, সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি জিন, হ্যাঁ এটা তো আমি বললাম। এরপরে নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণকারী জিন পিতামাতা হতে বৈশিষ্ট্যসমূহ সন্তান সন্ততিতে স্থানান্তরিত করে, এই জন্য জিনকে বংশগতির ধারক বলা হয়, মানে ধারণ যেহেতু করে রাখছে তাহলে ধারক বলতে পারি। আবার ক্রোমোজোমকেও কিন্তু ধারক বলতে পারি, মানে মেইনলি সবকিছু একই, যেহেতু একক বলছে তাহলে তুমি বারবার জিনটাই হচ্ছে ইন্ডিকেট করবা। বিভিন্ন জীবের জিনের সংখ্যা এক নয়, তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় হচ্ছে একরকম থাকে, মানে বিভিন্ন জীবে বিভিন্ন ধরনের হচ্ছে মানে বিভিন্ন সংখ্যক জিন থাকতে পারে, কিন্তু
একই প্রজাতির জীবে হচ্ছে একরকমই হচ্ছে সংখ্যা আমরা দেখতে পাবো। তাহলে জিন পর্যন্ত যেহেতু আমরা এসে থেমে গেছিলাম এই জায়গায়, যার জন্য আমরা জিনকে হচ্ছে একক বলবো। এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো, পলিনিউক্লিওটাইড বলতে কি বোঝায়। এখন পলিনিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড এই দুইটা জিনিস হচ্ছে তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে এই যে দেখো নিউক্লিওটাইড বললো, এখানে এরকমও আসতে পারে যে পলিনিউক্লিওসাইডও বলতে পারে। তাহলে এই জায়গায় কনসেপ্টটা যদি দেখাই এরকম হয়, দেখো তো এদিকে দেখো 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে একটা যৌগ, তারপরে নাইট্রোজেন বেস থাকে আর অজৈব ফসফেট থাকে। এই তিনটা জিনিস মিলে যে জিনিসটা তৈরি করবে, মানে এই তিনটা জিনিসকে একসাথে আমরা বলবো হচ্ছে তোমার পলিনিউক্লিওটাইড গঠন করবে, নিউক্লিওটাইড। তাহলে এই তিনটা মিলে কি গঠন করলো, নিউক্লিওটাইড। এই জায়গায় যদি তোমার অজৈব ফসফেটটা না থাকে, অজৈব ফসফেটগুলো যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এই দুইটা জিনিসকে একসাথে বলবো হচ্ছে নিউক্লিওসাইড। তাহলে দেখো নিউক্লিওটাইড আর সাইটের ভিতর তোমার পার্থক্যটা বুঝতে হবে। এই জায়গায় কি হইলো, কি বলবো এখানে, নিউক্লিওসাইড বলবো। তাহলে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের ভিতর পার্থক্য কি, শুধুমাত্র একটা অজৈব ফসফেটের পার্থক্য। একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, তো তারপরে হচ্ছে তোমার নাইট্রোজেন বেস আর অজৈব ফসফেট, এই তিনটা একসাথে থাকলে বলবো হচ্ছে নিউক্লিওটাইড। আর যদি অজৈব ফসফেটটা না থাকে সেক্ষেত্রে আমরা বলবো নিউক্লিওসাইড। এখন দেখো এখানে যদি আমি চিত্র আঁকি, 5 কার্বন বিশিষ্ট শর্করা, এই দেখো তো এখানে কার্বন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ পাইলাম, পেন্টোজ সুগার। এরপরে এখানেও দেখো 1 2 3 4 5, 5টা কার্বন বিশিষ্ট একটা যৌগ, তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা। এরপরে দেখো এই জায়গাটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, এখানে তোমার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এরকম অনেক কিছুই থাকতে পারে। নাইট্রোজেন বেস হিসেবে আমরা এখানে এরকম দেখতে পাই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, আরেকটা আছে ইউরাসিল, যেটা শুধুমাত্র আরএনএ তে থাকে। তাহলে দেখো নাইট্রোজেন বেস হইলো, পেন্টোজ সুগার হইলো, আর এইখানে যে অংশটা আমি আঁকছি একটার সাথে আরেকটা জোড়া লাগলো কিভাবে, তোমার অজৈব ফসফেট দ্বারা। এই যে এই তিনটা উপাদান সহ এই সূত্রটাকে আমরা কি বলবো, পলিনিউক্লিওটাইড বলবো। আর যদি অজৈব ফসফেটটা না থাকতো তাহলে কি বলতাম, পলিনিউক্লিওসাইড। তাহলে এই কনসেপ্ট দুইটা আমরা বুঝলাম। তাহলে এই কথাগুলোই হচ্ছে এখানে বলা আছে, দেখো তো যে অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়ে একটি লম্বা রৈখিক শৃঙ্খলের সৃষ্টি করে, তখন এটাকে কি বলে, পলিনিউক্লিওটাইড বলে। মানে পলি যেহেতু বলছে, পলি মানে হচ্ছে বহু, আমরা জানি পলি শব্দের অর্থ কি, পলি শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি বা বহু। তাহলে ওই যে আমরা পলিইথিন কথাটা বলি না, পলিইথিন মানে হচ্ছে ইথিন অণু অনেক বেশি পরিমাণে আছে, পলিইথিন। এরপরে এখানে নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড যখন একসাথে থাকবে তখন ওটাকে কি বলবো, পলিনিউক্লিওটাইড। এখন এই যে পলিনিউক্লিওটাইডের ভিতরে কি কি থাকে এটা তো আমি তোমাকে বললামই, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবে, অজৈব ফসফেট থাকবে আর নাইট্রোজেন বেস থাকবে। এরপরে এই যে সূত্রটা তৈরি হইলো, অর্থাৎ এই যে সূত্র মানে এভাবে পলিনিউক্লিওটাইড এভাবে একটার পর একটা তোমার অণুগুলো মিলে যেহেতু একটা পুরা লম্বা একটা শিকল তৈরি করবে, সেক্ষেত্রে আমরা এই যে একটা সুতা তৈরি হবে, ওইদিকে আরেকটা সুতা তৈরি হবে, দুইটা সুতা মিলে আমরা হচ্ছে ডিএনএ তৈরি করতে পারবো। এক্ষেত্রে এখানে হচ্ছে তোমার এই অণুগুলার মানে মুখ এইদিকে দেখো, এইখানে হচ্ছে তোমার এরকম ভাবে আছে এই অণুগুলা, এই যে এরকম। আবার উল্টা এইদিকে যে সুতাটা থাকবে সেক্ষেত্রে হচ্ছে তোমার উল্টা স্ট্রাকচার আমরা দেখতে পাবো এরকম। তাহলে এরকম ভাবে তোমার এই যে মানে স্ট্রাকচারটা এরকমই থাকবে, ভিতরে এইদিকে হচ্ছে তোমার পেন্টোজ সুগারগুলোও থাকবে, আবার হচ্ছে নাইট্রোজেনাস বেসগুলোও থাকবে। তাহলে এই সবগুলা এরকম ভাবে একটা সুতা পাইলাম, আরেকটা সুতা পাইলাম, দুইটা সুতা যদি তুমি পাও এরকম ভাবে দুইটা সুতাকে যখন আমরা পেঁচাই দিব কি পাবো, একটা ডিএনএ পাবো, তাই না? তাহলে দেখো পাইলাম একটা ডিএনএ। এখন এই যে ডিএনএটা তোমার হচ্ছে প্রান্তগুলা যে আছে, অর্থাৎ এক জায়গায় যায় হচ্ছে ওরা শেষ হবে। তাহলে এই যে প্রান্তটা, এইখানে একটা প্রান্তে যদি তুমি 5 প্রাইম দাও, এই যে দেখো এই জায়গাটায় মনে করো আমি 5 প্রাইম দিলাম, এখান থেকে ঘুরে ওর উল্টা যে প্রান্তটা থাকবে এখানে তোমার দেওয়া লাগবে 3 প্রাইম। তাহলে এইটা যেহেতু 3 প্রাইম, এখানে দিবা 5 প্রাইম, এই 5 প্রাইমটা ঘুরে ওর যে উল্টা প্রান্তটা থাকবে সেক্ষেত্রে আমরা এই জায়গায় কি দিব, 3 প্রাইম। অর্থাৎ এটা মনে রাখবা যে ভাইস ভার্সা হবে, 5 প্রাইম হলে 3 প্রাইমে যাবে, 3 প্রাইম হলে 5 প্রাইমে যাবে। এরকম স্ট্রাকচারটা কি জন্য গঠিত হচ্ছে, এই জায়গায় তোমার সুগারগুলার মানে মুখ কোন দিকে ফিরানো এটার উপর ভিত্তি করে। তাহলে এভাবে করে দুইটা সূত্র গঠন হইলো, যার মাধ্যমে পরবর্তীতে হচ্ছে ডিএনএ তৈরি হইলো। এখন
এই কথাগুলো এখানে বলছে যে 5 প্রাইম থেকে 3 প্রাইম অনুমুখী হয়ে পরস্পর ফসফোডাইএস্টার বন্ধনের সাহায্যে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড একটি চেইনের মতো গঠন তৈরি করবে। ডিএনএ অণুর প্রতিটি একক হেলিক্স একটি পলিনিউক্লিওটাইড চেইন। ওই যে বললাম ডিএনএ অণু গঠিত হতে হলে একটা সুতুক তোমার এরকম পলিনিউক্লিওটাইড থাকবে, আরেকটা থাকবে এভাবে প্যাঁচে গেলে ডিএনএ হয়ে যাবে। তাহলে পলিনিউক্লিওটাইড আর এই কনসেপ্টটা বুঝলাম। যদি পলিনিউক্লিওসাইডও বলে দিত আমি আশা করি তোমরা লিখতে পারবা, কারণ আমি তোমাকে কিন্তু দুইটা কনসেপ্টই একসাথে বুঝাইলাম। এবার ডিএনএ কে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ডিএনএ কে রাসায়নিক ভিত্তি, মানে এরকম দুইভাবে প্রশ্নটা আসতে পারে, হয় বলবে এরকম ভৌত ভিত্তি কেন বলা হয়, অথবা রাসায়নিক ভিত্তি কেন বলা হয়। এখন এই যে প্রশ্নটা দেখো, রাসায়নিক ভিত্তি কেন বলা হয়, এটা দেখো তোমার ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড 22, ঢাকা বোর্ড 21, তার মানে কতবার বোর্ডে রিপিট হয়েছে। তাহলে তুমি বুঝতে পারতেছো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে, যেখানে তুমি আমাদের এই বইটা দেখলেই কিন্তু বুঝে যেতে পারছো যে কোন প্রশ্নটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, যে কোনটা অবশ্যই আয়ত্তে রাখতে হবে। এই ক্ষেত্রে আয়ত্ত করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে তুমি কিউআর কোডটা স্ক্যান করে নিলা। এবার দেখো ডিএনএ কে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? ডিএনএ হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক আর বাহক। ওই যে আমি যে একটা ফ্লোচার্ট লিখছিলাম ওইটাই আবার আসলো। দেখো সবগুলো কনসেপ্ট কিন্তু ঘুরে ফিরে সেমই হচ্ছে। প্রথমে কি হইলো, একটা কোষের ভিতরে নিউক্লিয়াস থেকে ক্রোমাটিন জালিকা, এরপরে ক্রোমোজোমের ভিতরে কি আছে? ডিএনএ আছে। এই ডিএনএ ভিতরে জিন তোমার বৈশিষ্ট্যগুলো ধারণ করতেছে। এই যে ডিএনএটা, তাহলে আমরা বলতেই পারি যে ডিএনএ যেহেতু জিন ধারণ করতেছে, তাহলে ডিএনএ বৈশিষ্ট্যগুলোও ধারণ করতেছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো ধারণ করাই হচ্ছে আমাদের বংশগতি। বলছিলাম একদম শুরুর প্রশ্নটা কি ছিল, বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, তাই না? মানে বংশগতি হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে যাবে। তাহলে এই যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কিভাবে? ডিএনএ যে আমার বৈশিষ্ট্যগুলো ধারণ করে নিয়ে যাচ্ছে তার মাধ্যমে। তাহলে দেখো ডিএনএ কে আমরা কি বলতে পারি? চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক আর বাহক বলতে পারি। ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান। এটি এক প্রকার জৈব যৌগ, বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন হচ্ছে এই যে ফসফেট, নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার দ্বারা গঠিত। তাহলে এই যে একটু আগে যে আমি যে চিত্রটা আঁকলাম, ডিএনএর যে একটা চিত্র আঁকলাম, এই চিত্রটার এই সুতা দুইটা পাইলাম কিভাবে? ওই যে তোমার এরকম একটা পেন্টোজ সুগার ছিল, আরও পেন্টোজ সুগার ছিল, মানে একটাও তো থাকবে না, এরকম অনেক অনেক থাকবে পেন্টোজ সুগার। এই জায়গায় তোমার হচ্ছে নাইট্রোজেন বেস থাকে। এরপরে কি হবে? এই জায়গায় হচ্ছে ফসফেট দ্বারা ওরা পরস্পর যুক্ত থাকবে, এখানে একটা ফসফেট দ্বারা ওরা পরস্পর যুক্ত থাকতেছে। তাহলে এরকম করে একটা লম্বা সুতা তৈরি হইলো, এই একটা সুতা, আবার আরেকটা লম্বা সুতা, ওই দুইটা সুতা প্যাঁচায় হচ্ছে ডিএনএটা আমি পাইলাম। তাহলে ডিএনএর গঠন উপাদানের ভিতর আমি কি কি বলতে পারি? এই দেখো 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন বেস আর অজৈব ফসফেট, এই কথাটাই হচ্ছে এখানে বলছে। এবার এই যে জিনিসগুলা দিয়ে ডিএনএ গঠিত হইলো, ডিএনএ জীবের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন কি হচ্ছে রং, স্বভাব, পরিব্যক্তি, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তোমার হচ্ছে ধারণ করবে, পিতামাতা থেকে বংশানুক্রমে হচ্ছে মানে পরবর্তী প্রজন্মে নিয়ে যাবে। যার জন্য ডিএনএ কে আমরা কি বলতে পারি? রাসায়নিক ভিত্তিও বলতে পারি, অথবা ভৌত ভিত্তিও তুমি বলতে পারো। যেহেতু এটা একটা ওই যে জৈব যৌগ, রাসায়নিকভাবে হচ্ছে মানে বিভিন্ন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, তাহলে তুমি রাসায়নিক কথাটাও বলতে পারো, মানে প্রশ্নে যা আসবে সেইভাবে দিবা। এবার ডিএনএ কিভাবে প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করে? ডিএনএ কিভাবে প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করে, এটা হচ্ছে ওর যে মানে মানে প্রোটিনের যে একটা নির্দিষ্ট মানে স্টেপ থাকে, মানে স্টেপ বাই স্টেপ প্রোটিনগুলো যুক্ত হয়ে কিভাবে চেইন তৈরি করবে ওইগুলা হচ্ছে নিয়ন্ত্রণ করে। তাহলে এই জায়গায় দেখো প্রয়োজনীয় সংকেত প্রদান করে, মানে এই জায়গায় কোন প্রোটিনের পর কোনটা এসে যুক্ত হবে, মানে এইভাবে একটা সিকল তৈরি করার জন্য, প্রোটিনের একটা চেইন তৈরি করার জন্য যে নির্দেশনাগুলা বা সংকেতগুলো প্রেরণ করা লাগবে, ওই সংকেত প্রদানের কাজটা করে হচ্ছে তোমার ডিএনএ। তাহলে সংকেত প্রদানের মাধ্যমে প্রোটিন তৈরিতে সাহায্য করবে। আর একটু বর্ণনা যদি আমরা পড়ি, দেখো এখানে কি বলছে যে জীবের প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএটা নিজের হুবহু অনুলিপি তৈরি করতে পারে। এই যে ডিএনএ অনুলিপির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু তোমাদের বড় প্রশ্নে অনেক 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 বেশি আসে। যেহেতু এই সংক্ষিপ্ত প্রশ্নে হচ্ছে এই ওয়ার্ডটা চলে আসছে, তাহলে চলো আমি তোমাদেরকে এই যে কনসেপ্টটা একটু বুঝায় বলি, ডিএনএ অনুলিপি কিভাবে হয়। দেখো এইভাবে তোমার কাছে প্রথমে একটা ডিএনএ আছে, কেমন? এবার এই ডিএনএটা কি হবে? এখানে হাইড্রোজেন বন্ধন দ্বারা হচ্ছে নাইট্রোজেন বেসগুলো পরস্পর যুক্ত আছে, এইখান বরাবর তোমার হচ্ছে ডিএনএটা খুলে যাওয়া শুরু করবে, মানে প্যাচ যেটা আছে ডিএনএ প্যাচ খুলে যাবে। খুলে গেলে যে এরকম হয়ে যাবে না স্ট্রাকচারটা, দেখো নাইট্রোজেন বেসগুলো ভেঙে গেছে মাঝখান বরাবর। তাহলে এই জায়গাটা আমি জুম করে যদি দেখাই, এইখানে তোমার নির্দেশনা অনুযায়ী তোমার হচ্ছে নাইট্রোজেন বেসগুলো এসে যুক্ত হবে। আমি একটু আগে বলছিলাম না, এরকম একটা কনসেপ্ট বলছিলাম না যে এরকম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এরকম অনেকগুলা তোমার নাইট্রোজেন বেস আছে। এখন তোমাকে মনে রাখতে হবে এই জায়গায় অ্যাডিনিনের সাথে সবসময় হচ্ছে তোমার থায়ামিন যুক্ত হবে, অ্যাডিনিনের সাথে সবসময় থায়ামিন যুক্ত হবে,
গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিন যুক্ত হবে। এখন যুক্ত যে হবে এটা কিভাবে হবে, এটা এ আর টি তোমার হচ্ছে ডাবল বন্ড দ্বারা যুক্ত হবে, জি আর সি হচ্ছে ট্রিপল বন্ড দ্বারা যুক্ত হবে। তাহলে এই জায়গায় দেখো এ আছে, কে এসে যুক্ত হবে, থায়ামিন অবশ্যই, তাহলে থায়ামিন এসে যুক্ত হইলো, জি আসছে, গুয়ানিন আছে, সাইটোসিন এসে যুক্ত হইলো। এরপরে সাইটোসিন আছে, গুয়ানিন যুক্ত হবে, থায়ামিন আছে, অ্যাডিনিন যুক্ত হবে, থায়ামিন আছে আবার অ্যাডিনিন, অ্যাডিনিন থাকলে থায়ামিন, সাইটোসিন থাকলে গুয়ানিন। তাহলে বন্ধন কিভাবে হবে, এ আর টি এর ভিতর ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড, এখানে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, আর এখানে ট্রিপল বন্ড যুক্ত হয়ে গেল। আরেকটা সূত্র নাইট্রোজেন বেসগুলা। আবার এই পাশে দেখো তো থায়ামিন আছে, অ্যাডিনিন এসে যুক্ত হবে, তাই না? তারপরে সাইটোসিন আছে, গুয়ানিন এসে যুক্ত হবে, গুয়ানিন আছে, সাইটোসিন যুক্ত হবে, অ্যাডিনিন আছে, থায়ামিন, থায়ামিন, অ্যাডিনিন, সাইটোসিন। মাঝখানে বন্ধন কি হবে, এই জায়গায় ডাবল বন্ড, এই জায়গায় ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড যুক্ত হয়ে গেল যেটার সাথে যেটা। এখন এই যে কথাটা, এইটাই হচ্ছে তোমার ওখানে বলছে, এই যে এখানে কি বলছে, তোমার সংকেত প্রদানের মাধ্যমে প্রোটিন তৈরি। তাহলে সংকেত কিভাবে প্রদান করলো, এই যে তোমার এ ছিল, টি এসে যুক্ত হইতে হবে, এর সাথে তো সি যুক্ত হইতে পারবে না, তাই না? তারপর জি ছিল, সি যুক্ত হয়েছে, এইভাবে ধাপে ধাপে যে যুক্ত হইলো, কোনটার সাথে কোনটা যুক্ত হবে, এই যে সংকেতটা এটা প্রদান করবে কে, এই যে ডিএনএ কিন্তু সংকেত প্রদান করতেছে যে কার সাথে কে যুক্ত হবে। এখন এখানে দেখো কালো একটা সূত্র, মানে পুরান যে মাতৃসূত্রটা ছিল ওইটা খাজ হিসেবে কাজ করছে, ওই খাজে এসে ওই একই অনুযায়ী হচ্ছে এর সাথে টি জি এর সাথে যার সাথে যে হচ্ছে যুক্ত হইলো। এখন এখানে লাল কালারের আরেকটা সূত্র তৈরি হয়ে গেল। তাহলে এখন যদি আমি তোমাকে দেখাই, এরকম হইলো না ব্যাপারটা, এই যে কালো একটা মাতৃসূত্র ছিল, আবার এইখানে কি হইলো, নতুন একটা তোমার লাল সূত্র তৈরি হয়ে গেছে। এখন এই জায়গাটা ধরে যদি আমি টুইস্ট করে দেই তাহলে কি রকম দাঁড়াবে, এরকম লাল একটা সুতা পাবো, আবার হচ্ছে কালো ওই মাতৃসূত্রটা তো আগে থেকে আছে, সেক্ষেত্রে এরকম আমরা ডিএনএ নতুন একটা ডিএনএ পাই গেলাম, তাই না? তাহলে দেখো তো এরকম নতুন যে সূত্র তৈরি হইলো, যে লালটা নতুন সুতাটা, এই পদ্ধতিটাই হচ্ছে ডিএনএ অনুলিপন। একটা ডিএনএ থেকে দুইটা, মানে ডিএনএ একটা অণু থেকে ডিএনএ দুটি অণু তৈরির প্রক্রিয়াটাকে কি বলবো, ডিএনএ অনুলিপন বলবো। এখন এই যে দেখো প্রোটিন যে তৈরি হইলো বা এই যে তোমার সূত্রটা তৈরি হইলো, এটা কিভাবে তৈরি হইলো, ওই মাতৃসূত্রটা কিন্তু হচ্ছে তোমাকে এই সংকেতটা প্রদান করছে বা খাজটা তৈরি করা ছিল। তাহলে এই যে অনুলিপন করতে পারে ডিএনএ দ্বিসূত্র, যে ডিএনএ গুলো এগুলো অনুলিপন করলো আমরা দেখলাম। এবার আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতে অনুলিপি দিয়ে আরএনএ সাইটোপ্লাজমের রাইবোজোম আসে এবং সেই সংকেত অনুসারে সেখানে প্রোটিন তৈরি হয়। এখানে ডিএনএ এর ক্ষেত্রে আমরা অনুলিপন দেখলাম, কিন্তু আরএনএ এর ক্ষেত্রেও এরকমই হয়, মানে আরএনএ কি করে, নির্দিষ্ট ওই যে খাজ অনুযায়ী তোমার হচ্ছে রাইবোজোমগুলো এসে ওখানে যুক্ত হয়। দেখো আরএনএ হচ্ছে মেইনলি প্রোটিনটা তৈরি করে, কিন্তু এখানে হচ্ছে ডিএনএ কে প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে এরকম বলা হয়েছে। মানে ডিএনএ হচ্ছে তোমার সরাসরি প্রোটিন তৈরিতে কাজ করে না, কিন্তু এরকম যদি মনে করো, মানে তুমি মনে করো একটা খাবার রান্না করবা, সেক্ষেত্রে রেসিপিটা তুমি রান্না করতে হবে তোমাকে, কিন্তু ডিএনএ যেটা সে হচ্ছে তোমার রেসিপি বুক হিসেবে কাজ করবে, মানে তুমি ওই বই থেকে পড়ে পড়ে চাইলে হচ্ছে ওই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে রান্নাটা করতে পারতেছো। তাহলে ডিএনএ সরাসরি প্রোটিন তৈরিতে কাজ করতেছে না, প্রোটিন তৈরিতে সরাসরি কাজ করে হচ্ছে আমাদের আরএনএ। দেখো এখানে কি বলছে, আরএনএ সাইটোপ্লাজমে রাইবোজোম আসে এবং সেই সংকেত অনুসারে সেখানে প্রোটিন তৈরি হয়। তাহলে এখানে আরএনএ হচ্ছে আমাদের মেইনলি প্রোটিন তৈরির কাজটা মেইন করে হচ্ছে আরএনএ। এরকম কনসেপ্টটা এরকম দাঁড়ায়, তোমার ডিএনএ থেকে এখানে তৈরি হবে হচ্ছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ যেটা এমআরএনএ, এই এমআরএনএ থেকে বা মেসেঞ্জার আরএনএ থেকে পরবর্তীতে তুমি হচ্ছে প্রোটিনটা পাচ্ছ। তাহলে দেখো সরাসরি প্রোটিন তৈরির কাজটা করতেছে হচ্ছে আমাদের আরএনএ, কিন্তু ডিএনএও তো এখানে ভূমিকা পালন করতেছে। তাহলে এই প্রশ্নটাই তো এখানে করছে যে ডিএনএ ভূমিকা পালন করে। তাহলে এই যে দেখো প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করে কিভাবে, এই যে অনুলিপি সৃষ্টি করতে পারে ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতে অনুলিপি নিয়ে ওই যে ওই আরএনএটা এমআরএনএ যেটা মেসেঞ্জার আরএনএ, ওই সংকেতটা মেসেঞ্জার বলতে আমরা ওই যে মেসেজ আদান প্রদান মানে বার্তা আদান প্রদানের ক্ষেত্রে, তাহলে সংকেতটা আদান প্রদান করবে কি, ওই মেসেঞ্জার আরএনএটা করবে। সেই যে সংকেতটা ওটা আসবে কোথা থেকে, দেখো ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেত নিয়ে। তাহলে ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে হচ্ছে আরএনএ তোমার ওই প্রোটিনটা তৈরি করবে। তাহলে আমরা বলতে পারি ডিএনএ কিন্তু মানে সরাসরি প্রত্যক্ষভাবে ভূমিকা পালন না করে পরোক্ষভাবে কিন্তু প্রোটিন তৈরিতে ভূমিকা পালন করতেছে। এরপরে চলো প্রশ্নটা কি বলছে, আরএনএ বলতে কি বোঝায়। এখন আরএনএ বলতে বোঝায় হচ্ছে তোমার এরকমই বৈশিষ্ট্য যেরকম ধারণ করে ডিএনএ, আমরা বলছিলাম বৈশিষ্ট্য ধারণ করে, সেক্ষেত্রে আরএনএও হচ্ছে তোমার বৈশিষ্ট্য ধারণের কাজটা করবে, কিন্তু এখানে থাকবে শুধুমাত্র একটা সূত্র।
এই যে দেখো এরকম যদি আঁকি, ডিএনএর ক্ষেত্রে আমরা 2 সূত্র আঁকছিলাম না, আরএনএ এর ক্ষেত্রে এরকম একটা সুতা থাকবে যেটা চলতে চলতে হচ্ছে প্যাঁচায় যাবে, এরকম করে হচ্ছে তোমার মানে শিকলের মতো গঠনটা থাকবে। শিকলগুলা কিছু কিছু জায়গায় নিচের ভিতর প্যাঁচায় যায় হচ্ছে এই যে এরকম নাইট্রোজেন বন্ডগুলো এখানে তৈরি হবে। এটাই হচ্ছে তোমার আরএনএ। আরএনএ হচ্ছে একটা মাত্র সূত্র থাকবে, দেখো একটা সুতা নিজের ভিতরেই হচ্ছে প্যাঁচাইছে, তাহলে আরএনএ হচ্ছে তোমার এক সূত্রক। এটা অবশ্যই মনে রাখতে হবে, আরএনএ দ্বিসূত্রক হবে না, এক সূত্রক হবে। আর এইখানে তোমার যে নাইট্রোজেন বেসগুলা থাকে, আমরা নাইট্রোজেন বেস কি কি বলছিলাম, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন বলছিলাম। কিন্তু এই যে আরএনএ এই জায়গায় থায়ামিন থাকবে না, এই জায়গায় থাকবে হচ্ছে তোমার ইউরাসিল। তাহলে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এগুলো নিয়ে হচ্ছে তোমার আরএনএটা গঠিত। তাহলে এই কথাগুলো এখানে বলছে, দেখো তো আরএনএ ফুল ফর্ম যদি আমরা বলি রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড যেটা হচ্ছে যা কিছু কিছু ক্ষেত্রে বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে, মানে যে সকল জীবে হচ্ছে তোমার ডিএনএ থাকে না, সে সকল জীবে আরএনএ থাকবে। আরএনএ হচ্ছে তোমার ওই যে ডিএনএ মতো কাজ করবে, বংশগতি বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততিতে পরিবহন করবে, মানে পরবর্তী জীবে পরিবহন করবে। এবার অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিওটাইড সূত্র থাকে, এতে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, অজৈব ফসফেট থাকে। আমরা ওই যে ডিএনএ এর ক্ষেত্রে যা যা বলছিলাম কি কি থাকবে, এরকম যদি আমি বলি 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, তাহলে 5 কার্বন বিশিষ্ট ওই যে আমরা নিউক্লিওটাইড যখন গঠন করছিলাম 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবে একটা। এরপরে কি থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। আর কি থাকবে, আরেকটা থাকবে হচ্ছে তোমার অজৈব ফসফেট। অজৈব ফসফেট থাকলো, তাহলে এই যে উপাদানগুলো আমাদের ডিএনএ গঠন করছিল এই সেম উপাদানগুলো নিয়েই হচ্ছে তোমার আরএনএও গঠন করবে। তাহলে আরএনএর ক্ষেত্রেও এই কথাগুলোই বলছে, দেখো তো কি কি, অ্যাডিনিন, গুয়ান, এই যে নাইট্রোজেন বেসের ভিতরে তোমার অ্যাডিনিন, গুয়ানিন, এই কথাটাও আমি বললাম যে ইউরাসিল থাকে। আর এখানে কি হইলো দেখো তো, 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট আর নাইট্রোজেন বেস, এই সবগুলো উপাদান ডিএনএ এর মতোই, শুধু ইউরাসিলটা হচ্ছে এখানে আলাদা থাকবে। ইউরাসিলের পরিবর্তে ডিএনএ তে কি ছিল, থায়ামিন ছিল। এবার আরএনএ ভাইরাসে ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আমরা আরএনএ পাই, যেমন এইরকম আরএনএ ভাইরাস হচ্ছে তোমার টোবাকো মোজাইক ভাইরাস, যেটা এই টোবাকো মোজাইক ভাইরাসে আমরা হচ্ছে আরএনএটা দেখতে পাই। তাহলে আরএনএ রিলেটেড কথাবার্তা আমরা এখানে বললাম, আরএনএ এক সূত্রক হয়, তারপরে ওখানে তোমার হচ্ছে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তারপরে কি কি গঠন উপাদান, পলিনিউক্লিওটাইড দ্বারাই গঠিত হয়। এবার দেখো এখানে কি বলছে, ডিএনএ ও আরএনএ এর দুটি পার্থক্য লিখতে বলছে। পার্থক্য কিন্তু আমি একটু আগেই বলে দিছি যে আরএনএ লেখার সময় একটু আগে যখন আঁকলাম আরএনএটা তখনই কিন্তু বলছি যে কিরকম, দেখো আরএনএ হচ্ছে এক সূত্রক, আর ডিএনএ কিরকম ছিল, ডিএনএ চিত্র যখন আমরা আঁকি এরকম হয় না, এরকম দুইটা সুতা থাকে, দুইটা সুতা একসাথে প্যাঁচা যায়, তাহলে এটা দ্বিসূত্রক, এটা এক সূত্রক। এখানে নাইট্রোজেন বেস হিসেবে কি ছিল, ইউরাসিল ছিল, কিন্তু ডিএনএ তে কি থাকে, এই জায়গায় হচ্ছে থায়ামিন থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তাহলে এই যে দুইটা পার্থক্য আমরা সাথে সাথেই দেখে ফেললাম, এই যে এই দুইটা পার্থক্যই হচ্ছে এখানে বলছে। দেখো এরপরে কি বলছে, 10 নম্বর প্রশ্নটা কি বলছে, যে ডিএনএ রেপ্লিকেশনকে অর্ধরক্ষণশীল বলা হয় কেন। এই যে রেপ্লিকেশন প্রক্রিয়াটা, এটাই হচ্ছে তোমার অনুলিপন যে প্রক্রিয়াটা একটু আগে আমরা কনসেপ্টটা বুঝছি, ওই কনসেপ্টটাই রেপ্লিকেশন যে কথা, অনুলিপনও কিন্তু সেই কথা। তাহলে দেখো এরকম চিত্রটা আমরা এখানে পড়ছি না, এই যে অনুলিপন বা অর্ধরক্ষণশীল অথবা রেপ্লিকেশন, যেটাই তোমার বলে দিক একই কথা, কিন্তু প্রশ্নে তুমি যে কথাটাই শুনতে পাবা বুঝবা যে এই প্রসেসটার কথা বলছে, যেখানে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে। তাহলে এই যে রেপ্লিকেশন প্রক্রিয়াটা, এইখানে চলো আমরা কি হয়, একটা ডিএনএ অণু থাকে, ওটা প্যাচ খুলে যায় মাঝখান বরাবর, তাহলে প্যাচ খুলে গেলে দেখো দুইটা সুতা তুমি আলাদা এখানে পাচ্ছ। এখন সুতাটাই তো নাইট্রোজেন বেস দেওয়া আছে, এই অনুযায়ী হচ্ছে যুক্ত হবে কিভাবে, অ্যাডিনিনের সাথে তোমার থায়ামিন যুক্ত হবে, গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হবে, এভাবে হচ্ছে যুক্ত করবো আমরা। এ আর টি এর ভিতরে থাকবে ডাবল বন্ড, এখানে থাকবে ট্রিপল বন্ড। তাহলে অ্যাডিনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, অ্যাডিনিন, গুয়ানিন, অ্যাডিনিন, আবার এখানে থায়ামিনের সাথে অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, আবার অ্যাডিনিন, আবার থায়ামিন। এবার মাঝখানে এ আর টি এর মাঝখানে ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, এই জায়গায় ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, ডাবল ডাবল ট্রিপল। তাহলে দেখো এরকম একটা মাতৃসূত্রক ছিল, এই মাতৃসূত্রক থেকে ওই খাঁজ অনুযায়ী, ওই নির্দেশনা অনুযায়ী আমরা নতুন আরেকটা খাঁজ তৈরি করলাম। তাহলে এখানে দেখো কালো যে সূত্রকটা আমি আঁকলাম অর্থাৎ মাতৃসূত্রক, এখান থেকে আবার তোমার কি হইলো, এরকম লাল বর্ণের যেটা আমাদের হচ্ছে নতুন যে সূত্রকটা তৈরি হয়েছে। এখন এই জায়গাটায় ধরে একটা প্যাচ দাও, এই যে এই কালোটা আর লালটাকে যদি একসাথে আমি এভাবে প্যাঁচাই দিই, সেক্ষেত্রে কিরকম দাঁড়াবে বলো তো ব্যাপারটা, এরকম হবে না, লাল একটা সূত্রক আছে আর কালো সূত্রকটা তো আগে থেকেই ছিল যেটা মাতৃসূত্রক, তাহলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায়, তাই না, এরকম না।
তাহলে এই দেখো কালো যেটা ছিল এটা আগে থেকেই ছিল, তাহলে অর্ধেক কি হইলো, অর্ধেক বৈশিষ্ট্য তোমার আগে যা ছিল তাই, বৈশিষ্ট্যটা মানে অর্ধেক সংরক্ষিত আছে, নতুন অর্ধেক হচ্ছে তৈরি হয়েছে। তাহলে আমরা এটাকে অর্ধ রক্ষণশীল বলতেই পারি, যে ওর অর্ধেক হচ্ছে রক্ষিত অবস্থায় আছে, নতুন আর অর্ধেক তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো, অর্ধ রক্ষণশীল বা রেপ্লিকেশন বা অনুলিপন সব হচ্ছে একই কথা। তাহলে এখানে কি বলছে দেখো তো, যে প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। দেখো সংশ্লেষ যে কথা, তৈরি হওয়া বা সৃষ্টি হওয়া ওইটা হচ্ছে একই কথা, মানে সিনোনিম আর কি। তাহলে সংশ্লেষ হয় তাকে আমরা কি বলবো, ডিএনএ অনুলিপন বলবো। এখন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কি হয় দেখো তো, ডিএনএ সূত্র দুটি হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে আলাদা হয়ে যায়। ওই যে ডিএনএ যে মানে নাইট্রোজেন বেসগুলো, এগুলো হচ্ছে পরস্পর তোমার হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে এটা মনে রাখো, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। ডিএনএ যে নাইট্রোজেন বেসগুলো এগুলো পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে দেখো হাইড্রোজেন বন্ধন ভেঙে গেলে ওই সূত্র দুটো আলাদা হয়ে যাবে। এখন তার পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করবে, কারণ ওই সূত্র যদি ভেঙে যায়, নাইট্রোজেন বেসগুলায় একটা ওই সংকেত অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ মাতৃসূত্র যেটা ছিল কালো রঙের যেটা আঁকছিলাম, মাতৃসূত্রটা হচ্ছে তোমার খাজ হিসেবে কাজ করবে। এই খাজে তোমার সেই খাজ অনুযায়ী নতুন নাইট্রোজেন বেসগুলো এসে যুক্ত হবে, যার মাধ্যমে কি হবে, নতুন আরেকটা সূত্রক আমরা পাচ্ছি, এই কথাটাই এখানে বলছে। এরপর একটি পুরাতন সূত্রক আরেকটা নতুন সূত্রক সংযুক্ত হয়ে ডিএনএ অণুর সৃষ্টি করবে। একটি পুরাতন মাতৃসূত্রক আর একটি নতুন সূত্রক, এই নতুন সৃষ্ট যে সূত্রকটা ওই সমন্বয়ে গঠিত হয় হচ্ছে যে অনুলিপনের নতুন যে ডিএনএটা। তাহলে আমরা এটাকে অর্ধরক্ষণশীল বলতে পারবো। এই যে কালোটা হচ্ছে পুরাতন, তাহলে পুরাতন একটা থাকবে, আর এই লালটা হচ্ছে কি আঁকছি, নতুনটা আঁকছি। তাহলে নতুন আর পুরাতন দুইটা মিলে যেহেতু নতুন যে অনুলিপনটা ঘটছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে অর্ধ রক্ষণশীল, অর্ধেক আগেরটা বৈশিষ্ট্যই হচ্ছে সংরক্ষিত আছে। এরপরে আমাদের কি বলছে দেখো তো, যে ডিএনএ টেস্ট হয় করা হয় কেন, ডিএনএ টেস্ট কেন করা হয় বা ডিএনএ টেস্ট প্রয়োজন কেন। তাহলে এই ডিএনএ টেস্টটা আমরা এজন্য করতে পারি, তুমি যদি কোনো ব্যক্তির অপরাধী শনাক্তকরণ করতে চাও, অথবা কোনো ব্যক্তিকে যদি নির্দিষ্ট করে হচ্ছে মানে শনাক্ত করতে চাও, যে হ্যাঁ এই ব্যক্তিটাই হচ্ছে মানে স্পেসিফিক, একদম নির্ধারিতভাবে একদম সঠিকভাবে যদি নির্ণয় করতে চাও। আবার দেখো অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে কি হয়, তুমি যদি ওই মানে অপরাধ যে স্থানে সংঘটিত হইলো সেখান থেকে তুমি একটা নমুনা সংগ্রহ করে আনলা, মানে এখানে পাইছো যে হচ্ছে তোমার অপরাধটা সংগঠন করছে, সেক্ষেত্রে ও কিন্তু কোনো না কোনো একটা নমুনা হচ্ছে ফেলে দিয়ে যাবে, যার মাধ্যমে ওইটা যদি তুমি এনে ওইখানে ডিএনএ টেস্টটা করতে পারো, আর তোমার সন্দেহ হচ্ছে এরকম ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে ওদের ডিএনএ যদি মানে পরীক্ষা করো, সেক্ষেত্রে দেখবা যে ওই নমুনার সাথে তোমার যে যাদের উপর সন্দেহ হচ্ছে ওই ব্যক্তিদের সাথে হচ্ছে তোমার ডিএনএটা ম্যাচ করবে, যার কারণে কি হবে, তুমি কিন্তু সহজে বুঝে ফেলতে পারবা। আবার সন্তানের পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ তুমি এরকম কোনো একটা সন্তান খুঁজে পাইছো যেখানে হচ্ছে তার বাবা মা কারো খোঁজই তুমি পাচ্ছ না, সেক্ষেত্রে সন্তানের ডিএনএ নিয়ে তুমি হচ্ছে ওই ডিএনএটার সাথে ম্যাচ করবে এরকম ব্যক্তিদের, মানে এরকম ব্যক্তিদের হচ্ছে সাথে মানে তুমি ওদের ডিএনএটাও কালেক্ট করবা, সেক্ষেত্রে যার সাথে ম্যাচ করবে সেক্ষেত্রে তুমি বুঝে ফেলবা যে মানে পিতৃত্ব নির্ণয় করতে পারবা। এরপরে মৃত ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে, অর্থাৎ মৃত ব্যক্তি এরকম অজ্ঞাত লাশ আমরা মাঝে মাঝে খুঁজে পেতে দেখি না, সেক্ষেত্রে ওর যে পরিবারের কাছে স্থানান্তর করার জন্য তাকে অবশ্যই শনাক্তকরণ করতে হবে যে এই মৃত ব্যক্তিটা মানে কার পরিবারের স্বজন বা কাদের সদস্য, সেক্ষেত্রে তুমি কিন্তু ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই মৃত ব্যক্তিটাকে শনাক্ত করতে পারলা। দেখো যে প্রচলিত সাক্ষ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শী নির্ভর বিচার ব্যবস্থা প্রমাণের জন্য অনেক সময় হচ্ছে আমরা ডিএনএ পরীক্ষা করে থাকি। তাহলে দেখো এই যে ডিএনএ পরীক্ষার যে কতগুলো গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে গুরুত্বপূর্ণ দিক আছে বিধায়ী হচ্ছে আমরা ডিএনএ টেস্টটা করব। তাহলে এই যে এখানে যেহেতু জিজ্ঞেস করছে যে করা প্রয়োজন কেন, তাহলে তুমি এই যে পিতৃত্ব নির্ণয়ের জন্য প্রয়োজন, অপরাধী শনাক্তকরণ করার ক্ষেত্রে প্রয়োজন, কোনো একটা ব্যক্তিকে স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে শনাক্তকরণ করার জন্য প্রয়োজন, আবার ওই যে ক্ষেত্রে তুমি হচ্ছে বিভিন্ন তদন্তমূলক কাজে, এছাড়াও হচ্ছে মানে বিভিন্ন অফিস আদালতেও কিন্তু আমরা এরকম ভাবে হচ্ছে তোমার এরকম ডিএনএ টেস্ট বলতে একদম শুধু ডিএনএটাকেই যে হচ্ছে আমরা মানে টেস্ট করে দেখবো এরকম না, তুমি এটা দিয়ে বলতে হচ্ছে তোমার এরকম অনেক স্পেসিফিক কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন তোমার ফিঙ্গারপ্রিন্ট অথবা তোমার রেটিনা পরীক্ষা, রেটিনার যে স্ক্যান, এগুলো করার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো একটা ব্যক্তিকে মানে স্পেসিফিকভাবে বুঝতে পারি। তাহলে অফিস আদালতে কিন্তু আমরা এগুলোর ব্যবহার দেখতে পাই। তাহলে এরকম যে উপকারী দিকগুলা,
প্রয়োজনীয় দিকগুলো আছে বিধায় তো হচ্ছে আমরা ডিএনএ টেস্টটা করব। তাহলে ডিএনএ টেস্ট করা এই জন্যই প্রয়োজন, এই যে এই কথাগুলাই বলছে দেখো, অপরাধী শনাক্তকরণ, সন্তানের পিতামাতা নির্ধারণ করা, তারপর ব্যক্তিগত কোনো মরদেহ শনাক্তকরণের ক্ষেত্রে, বংশগত রোগের চিকিৎসার ক্ষেত্রে এই ডিএনএ টেস্টটা কিরকম একটা বিজ্ঞান ভিত্তিক ব্যবহারিক পদ্ধতি, যেখানে ডিএনএ যেটাকে হচ্ছে তুমি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংও বলতে পারো। এই প্রক্রিয়াকে তুমি আরো কতগুলো নামে বলতে পারো, মানে একদম ডিএনএ টেস্টই বলতে হবে এরকম কিন্তু না। ডিএনএ টাইপিং অথবা ডিএনএ টেস্টিং অথবা এই যে এখানে দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এই নামগুলোতেও কিন্তু বলতে পারো। তাহলে প্রশ্ন যদি এই নামগুলোও বলে দিত তাহলে কিন্তু আমরা এই একই উত্তরগুলোই হচ্ছে এখানে দিতাম। তাহলে দেখো ডিএনএ টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে জৈবিক নমুনা। কারণ নমুনা যদি তুমি না পাও, ওইটার ডিএনএ প্রথমে টেস্ট করবা যে ওইটার ভিতরে কিরকম স্ট্রাকচার আছে ডিএনএ, তারপরে যাকে সন্দেহ হচ্ছে তার নমুনাটা নিবা। আর যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে তুমি বুঝবা যে হ্যাঁ এই ব্যক্তিটাই হচ্ছে সেই ব্যক্তিটা যার নমুনা আমরা সংগ্রহ করলাম। এরপরে কোনো ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য বা টিস্যু বিভিন্ন ইত্যাদি মূল্যবান জৈবিক যে নমুনা, এগুলাই হচ্ছে মানে এগুলা দিয়ে হচ্ছে আমরা মানে নমুনা বলতে এগুলাকে বুঝাইছে। এগুলার ভিতর থেকে যখন ডিএনএ টেস্টটা করব আর সন্দেহভাজন ব্যক্তির যখন ডিএনএ টেস্টটা করব সেক্ষেত্রে হচ্ছে ম্যাচ করে যাবে। তাহলে আমরা মানে নমুনার জন্য কি কি নিতে পারি, হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য বা সিমেন্ট, তাহলে যে কোনো কিছু নিতে পারলাম। এবার অপরাধস্থলে কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা জৈবিক নমুনা ডিএনএ নকশা সন্দেহভাজনের কাছ থেকে নেওয়া যে নমুনার সাথে নকশার সাথে যদি মিলে যায় তাহলে আমরা বুঝলাম যে ওই ব্যক্তিটাই হচ্ছে দোষী। এভাবে করে শনাক্তকরণ করা যায়। এখন যেহেতু এরকম মানে উপকারী দিকগুলো আছে, যার জন্যই হচ্ছে আমরা এই যে ডিএনএ টেস্ট কি জন্য করি, এই জন্যই করি এই উপকারী দিকগুলা ভোগ করার জন্য। এরপরে কি বলছে, পরীক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। এই যে গুরুত্ব একটু আগেই আমি পড়লাম, এই একই কথা, মানে একটু ঘুরায় দিছে প্রশ্ন দুইটা কিন্তু উত্তর হচ্ছে আমাদের একই। তাহলে দেখো আমরা এই যে 12 নাম্বার 12টা প্রশ্ন এখানে শেষ করলাম, এগুলা তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেমন উপকারী, আবার সৃজনশীলের খ নাম্বারের জন্য উপকারী। তাহলে আমাদের একসাথে দুইটা পড়াই হয়ে গেল। তুমি আবার এখানে অ্যানালাইসিসও দেখতে পারলা যে এই প্রশ্নগুলা কতটা ইম্পর্টেন্ট, কতবার বোর্ডে হচ্ছে রিপিট আসে অনেক ক্ষেত্রে। তাহলে এই যে প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এখানে আমি কিন্তু তোমাদেরকে আরেকটু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ প্রশ্ন যদি কোনো ঘুরায় পেঁচাও দেয় সেক্ষেত্রে যাতে তুমি ঘাবড়ে না যাও এবং তুমি যদি যাতে পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারো। তাহলে এভাবে করে আমরা সমাধান করলাম। আই হোপ তোমাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে। উপকারী আমাদের এই বইটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও অনেক উপকারী হবে বলে আমি মনে করি, কারণ এখানে তোমাদের জন্য একটা গুছানো প্রস্তুতি আছে। একদম তুমি হচ্ছে যদি মানে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হও অথবা এরকমও যদি হও যে আমি শুধু পাস করতে পারলে হয়েছে, আমাদের বইটাতে তোমার জন্য এরকম গাইডলাইনও দেওয়া আছে। শুধু পাস করার জন্য কতটুকু পড়বা, ভালো রেজাল্ট করার জন্য কতটুকু পড়বা, একদম টপ 100-এ 100 পাওয়ার জন্য কতটুকু পড়বা, এই সব কিছু নিয়েই হচ্ছে আমাদের এই বইটা সাজানো হয়েছে। তোমরা কিন্তু যারা এখনো সংগ্রহ করনি অতি শীঘ্রই আমাদের বইটি সংগ্রহ করে নাও, এটা তোমার জন্য অনেক ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা এরকম অন্য কোনো প্রশ্নগুলো সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।